আসসালামু আলাইকুম। আমি শারমিন সুলতানা। স্বাগত জানাচ্ছি লুমিনির আজকের বিশেষ পডকাস্টে। একটি শিশু যখন পৃথিবীতে আসে, সে নিয়ে আসে এক পৃথিবীর স্বপ্ন। কিন্তু কিছু কিছু শিশু বেড়ে ওঠা আর ৫টা শিশুর চেয়ে একটু আলাদা হয়। তাদের দেখার চোখ আলাদা, তাদের অনুভূতির জগৎটাও আলাদা। আমরা যাদের ভালোবেসে ডাকি অটিজম আক্রান্ত শিশু। অটিজম কোনো রোগ নয়, বরং এটি ভিন্ন ধরনের জীবনধারা। তবুও সঠিক তথ্যের অভাবে অনেক বাবা-মা বিভ্রান্ত হন, লোকলজ্জার ভয়ে পিছিয়ে যান সঠিক চিকিৎসা থেকে। আর তাই আজ আমরা কথা বলবো অটিজম সচেতনতা, থেরাপি এবং আমাদের সমাজে প্রচলিত কিছু ভ্রান্ত ধারণা নিয়ে। আজ আমাদের সাথে আছেন একজন অত্যন্ত গুণী বিশেষজ্ঞ, অধ্যাপক ডক্টর মোহাম্মদ আয়ুব আলী। ডক্টর, আসসালামু আলাইকুম স্যার। আপনাকে আমাদের এই আয়োজনে স্বাগতম। ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ইনক্লুড করার জন্য। আপনাকেও ধন্যবাদ। এটা একটু গুরুত্বপূর্ণ, অটিজম একটু গুরুত্বপূর্ণ মানে সাবজেক্ট। এটাকে আমাকে জানার জন্য এটা দরকার। আসলে মানুষ জন্মগতভাবে আত্মমগ্ন, নিজের সেলফ অ্যাডমিয়ার করে। অটিজমটাও এরকম একটা মরবিড সেলফ অ্যাডমিরেশন, মানে যেটা বেশি আত্মমগ্ন থাকে। এটা এটা মানে অটিজমের যে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার, এইখানে যেটা হয় সামাজিক যোগাযোগ, তারপরে ভাষা, আচরণ, এগুলো ব্যাহত হয়। এবং যে আচরণগুলো হয় সেই আচরণগুলো হয় রিপিটিটিভ বা স্টেরিওটাইপ। স্টেরিওটাইপ মানে তার লিমিটেশন থাকে। যেমন প্রত্যেক বাচ্চা তার একটা লিমিটেশন থাকে। একটা বাচ্চা খেলাধুলা করে, যেমন পুতুল দিয়ে খেলে, সেরকম খেলা তার থাকে না। সে মা হবে, সে ছেলে হলে বাপ হবে, এরকম চিন্তা থাকে। বা সে একটা কিছু হবে খেলার মধ্যে, এরকম তার প্রিটেন্ড মানে একটা খেলা থাকে না আগে থেকে। এটা আচ্ছা, এই জন্য অটিজম। এটা আচ্ছা, অটিজমটা কেন হয়? আ অটিজমটা আসলে ইমার্জিং ডিজিজ। এটা নিয়ে এখন চিন্তা করা হইতেছে কি কারণে হয়। এটা আসলে আমাদের সবার মাথায়, কিন্তু এখন পর্যন্ত এরকম ডেফিনিটিভ পাওয়া যায় নাই। এটা আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল, ক্রোমোজোমাল, জেনেটিক, অন্যান্য ডিজিজ, এগুলো সবকিছু মাল্টিফ্যাক্টরি, এনভায়রনমেন্ট, অনেক সময় এনভায়রনমেন্টের ইফেক্টের জন্য এটা হয়। আসলে এক্সাক্ট একটা কোনো কজের মধ্যে এটা আনা এখনো যায় নাই, তবে রিসার্চ চলতেছে। জি। আচ্ছা, অটিজম ও ADHD এর মধ্যে পার্থক্য কি? ধন্যবাদ। আসলে ২ টাই একই রকম সোশ্যাল ইম্পেয়ারমেন্ট হয়, যোগাযোগ। কিন্তু ২ টার মধ্যে ডিস্টিংক্টিভ পার্থক্য আছে। আমরা অটিজম সম্বন্ধে বললাম যে সামাজিক বা ভাষা, তারপরে আম আচরণ, এগুলোর একটা থাকে। আর ADHD হলো অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এখানে অ্যাটেনশন ডেফিসিট মানে অমনোযোগী থাকে। সে কাজকর্মে মনোযোগী থাকে না। হাইপার অ্যাক্টিভিটি মানে চঞ্চলতা থাকে, অস্থির থাকে একটা বাচ্চা। এখন দেখেন এক জায়গায় যাচ্ছে, আরেক জায়গায় হচ্ছে, একটা কাজ করতেছে, ওটা শেষ না হইতে আরেকটা শুরু করে দেয়। আর হলো ইম্পালসিভিটি থাকে। ইম্পালসিভিটি হলো মানে এটা আবেগহীন থাকে। সে যে কাজগুলো করে কোনো চিন্তা ভাবনা করে না। দেখা গেল একটা ছুরি নিল, একজনের গুতা দিয়ে দিল, একজনের খোঁচা দিয়ে দিল। এরকম এই জিনিসগুলো থাকে। এগুলো যদি থাকে না, আমরা তখন ADHD চিন্তা করি। মানে এর ভিতরে অটিজমের মধ্যে এরকম হাইপার অ্যাক্টিভিটি থাকে না, তারা নিশ্চুপ থাকে। আর মানে এরকম ওই ইম্পালসিভিটি থাকে এই না। যে আচ্ছা, আচ্ছা। আচ্ছা, অনেক বাবা-মারাই বুঝতে পারে না বাচ্চার আচরণটি স্বাভাবিক কিনা অটিজমের লক্ষণ। তো হচ্ছে একদম প্রাথমিক পর্যায়ে যেমন হচ্ছে ১.৫ বছর থেকে ২ বছরে কোন লক্ষণগুলো দেখলে ডাক্তারের কাছে যাওয়া উচিত? ভালো কথা বলছেন। আসলে অনেক বাবা-মা বুঝে না। এমনকি দেখা গেল এরা কনসাল্ট করে তাদের আশেপাশের দাদি-নানি, তারাও বুঝে না। আমাদের সমাজে অনেকেই বুঝে না। জি।
এইজন্য এটা মানে জিনিসটা আরো ডিলে হয়। তো আমাদের কিছু জিনিস আছে এটা যদি আমরা সমাজে ছড়াই দিতে পারি, যেমন একটা বাচ্চা ৬ মাসের মধ্যে কোনো শব্দ করতেছে না। ৬ মাসের মধ্যে তার পয়েন্টিং মানে সে আঙ্গুল দিয়ে কোনো জিনিস দেখানো বা কোনো চোখে চোখ রাখা এরকম কিছু করতেছে না। ১২ মাসের মধ্যে কোনো মিনিংফুল ওয়ার্ড যেমন মিনিংফুল ওয়ার্ড মানে বাবা, মা এরকম যদি না বলে তাহলে আসা দরকার। আর যদি ১৮ মাসের মধ্যে যে আমি ভাত খাবো এরকম একটা কথা বা ২-৩ টার কথা যদি একটা সেন্টেন্স করতে না পারে তাহলেও আসতে পারবে। আর যদি কোনো বাচ্চার দেখা গেল তার একবার কথা বলা শুরু করছে যে আগে বাবা-মা ডাকতো। তখন বাবা-মা ডাকতেছে না। কোন কথা বন্ধ হয়ে গেছে। রিগ্রেশন এর স্পিচ যদি হয়। মানে পিছনের দিকে চলে গেছে। সেই ক্ষেত্রেও আসা দরকার। আমরা যদি এই কয়েকটা পয়েন্ট যদি তাদের দিতে পারি, এটা তাদের মানে গাইডলাইন হিসেবে কাজ করবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপর আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে ছেলেরা দেরি করে কথা বলে। এই ধারণাটা কি ডায়নোগো ডাইগো ডাইনোগনেসিসকে পিছিয়ে দিচ্ছে? হ্যাঁ। ডায়াগনোসিস এর আসলে আমরা ডায়াগনোসিস টা মানে যদি আসে, আসলে ডাক্তারের কাছে আসলে যে কোনো মানে একটা লেভেলে আসলে তখন এই ডায়াগনোসিস করা যায়। আমাদের এই ভুল ধারণাগুলা যখন তারা কনসাল্ট করে এই স্টাফ স্টাফও গুলা দেখা গেল মা কথা বলল, মা মা বুঝতে পারলো যার দেরি হইছে। যে নানি দাদির কাছে গেল, বলছে, "না তোমার বাচ্চা তো ছেলে, আরো দেরি হবে।" তখন আরো বেশি ডিলে হয়। তখন সে অ্যাসুরেন্স পায় আরো দেরি করে আসে। এটা যদি আমরা সব লেভেলে এখন যদি সামাজিক আমরা গার্ডিয়ান লেভেলে, স্কুল লেভেলে, মাদ্রাসা লেভেলে এইগুলো যদি আমরা ছড়াইয়া দিতে পারি, তাহলে আমাদের এটা ভালো কাজ করবে। তারা আর্লি ডায়াগনোসিস হবে। এখন যারা দেরি করাইতেছে তাদের দ্বারাই যদি আমরা ট্রেন করতে পারি, তারাই তাড়াতাড়ি হবে। তাহলে আমাদের ফলপ্রসূ মানে আমরা ইফেক্ট পাবো। আচ্ছা। অটিজম কি সম্পূর্ণ নিরাময়যোগ্য? নাকি এটি একটি জীবনধারা? ডাক্তার হিসেবে আপনি এটি কিভাবে ব্যাখ্যা করবেন? আমরা ডাক্তারি ভাষায় বলি, "ইট ইস ম্যানেজেবল বাট নট কিউরেবল।" একদম কমপ্লিট কিউর হবে না। এটা মেনেজ করা যাবে। যদি আমরা ডায়াগনোসিস করি, আর আর্লি যদি ম্যানেজমেন্ট দেই, তাহলে তার কোয়ালিটি অফ লাইফ বেশি উন্নত হবে। আর যদি ডিলে হয়, তাহলে অথবা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কোয়ালিটি অফ লাইফটা তার হ্যাম্পার হবে। পুরা কিউর হবে না। আচ্ছা। স্পিচ থেরাপি এবং অকুপেশনাল থেরাপি এর মধ্যে পার্থক্য কি? আর সব বাচ্চাদের কি এই দুটাই প্রয়োজন হয়? স্পিচ থেরাপি অ্যান্ড অকুপেশন থেরাপির উদ্দেশ্য একই। মানে বাচ্চাটার কোয়ালিটি অফ লাইফ উন্নতি করার জন্য। কিন্তু ২ টার মধ্যে ডিস্টিংক্টিভ মানে একদম ক্লিয়ার কাট ডিফারেন্স আছে। স্পিচ থেরাপিটা এনগেজ থাকে তার মানে কথা বলা, তার কথার আর্টিকুলেশন এগুলো সুন্দর করার জন্য এবং কি তার ঢুকগিলা এই যে খাওয়া-দাওয়া, কথা বলা এদের সাথে রিলেটেড থাকে। আর অকুপেশনাল থেরাপি তার স্কিলনেস অফ লাইফ উন্নতি করবে। তার তাকে এমনভাবে ট্রেন করা হবে, সে পরবর্তী লাইফে তার মানে খাওয়া-দাওয়া, ড্রেসিং, অন্যান্য কাজ করা, ড্রেসিং আনড্রেসিং মানে কাপড়-চোপড় পরা, তারপর তার নিজেরটা নিজে করে চলা। একটা ইন্ডিপেন্ডেন্ট মানে একটা মানুষের যদি ইন্ডিপেন্ডেন্ট করার জন্য যা কিছু দরকার অকুপেশনাল থেরাপি তাকে দেওয়া হয়। যেমন তার স্কুলে গেলে কি করতে হবে, তার তার পরবর্তী লাইফে সে কি করবে, সেইভাবে তাকে occupational therapy দিয়ে মানে যোগ্য করে উঠানো হবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আজকাল অনেকেই স্টেম সেল থেরাপি বা বিশেষ কিছু ওষুধের মাধ্যমে অটিজম সারানোর দাবি করেন। যদিও সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া অটিজম অটিজমের ক্ষেত্রে ব্যান করলেন স্টেম সেল থেরাপি। চিকিৎসা বিজ্ঞান এই বিষয়ে কি বলে? স্টেম সেল থেরাপি এবং অন্যান্য ড্রাগস যেগুলো দেওয়া হয় সেগুলো এখনো আন্ডার এক্সপেরিমেন্টাল আছে। যে কতগুলো স্টাডিতে ভালো ইফেক্ট পাওয়া গেছে। অনেকগুলোতে আবার ভালো ইফেক্ট পাওয়া যায় নাই, সাইড ইফেক্ট পাওয়া গেছে। এইজন্য এখনো WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এখনো এটা অ্যাপ্রুভ করে নাই এবং ইউএস এর ড্রাগ অ্যান্ড ফুডস অ্যাডমিনিস্ট্রেশনও এখন
অ্যাপ্রুভ করে না। এইজন্য আবার রিসেন্টলি যে আপনি যেটা বললেন যে হাইকোর্ট ইন্ডিয়া বাতিল করছে। তো সেটা আজ পর্যন্ত এটা এখনো স্থগিত অবস্থায় আছে। কন্ট্রোভার্সি আছে। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। বাবা-মার বাসায় বাচ্চার সাথে কিভাবে কোয়ালিটি টাইম কাটাতে পারলে আ যা থেরাপির মতো কাজ করবে? মানে কিভাবে কোয়ালিটি টাইম কাটাতে পারেন যা থেরাপির মতো কাজ করবে? বাবা-মা বাচ্চাদের সময় দিবে। একদম বহির্জগতে থেকে ডিটাচ থাকবে। যেমন অনেক বাবা-মা সময় দেয়। কথা বলতেছে টেলিফোনে বা টেলিভিশন দেখতেছে বা ল্যাপটপ দেখতেছে। এগুলো বাদ দিয়ে খুব মনোযোগ সহকারে sympathy, empathy মাধ্যমে বাচ্চার যত্ন নিবে এবং তাকে সময় দিবে। তখন এই বাচ্চাগুলা বা বন্ধনটা ঠিক হবে। এই বন্ধন যদি ঠিক হয় তখন বাচ্চার ডেভেলপমেন্ট মানে ভালো হবে। নিউরো ডেভেলপমেন্ট ভালো হবে। এটা একদম থেরাপির মতো কাজ করবে। জি। তার মানে একদম পুরো মনোযোগ দিয়ে বাচ্চাদের সাথে কথাবার্তা বলা উচিত। যতটুকু আছে পুরো মনোযোগ মানে মানে আর ভালোবাসা সহকারে। একটা বাচ্চারে খাইতে দিলাম, আমি একটা করে খাইতে দিলাম, একই খাবার দিলাম, ভালো খাবার দিছি। আমি সুন্দর করে পরিবেশন করে আদরের সাথে দিলাম। আরেকটা হলো আমি ধাক্কা দিয়ে দিলাম, সেটা হবে না। বাচ্চাকে ওইভাবে দিতে হবে। বাচ্চাটা যেন বুঝে যার পরিবেশনটা মানে ভালোবাসা মানে প্রীতি সহ, ভালোবাসা প্রীতি সহ এটা হচ্ছে। আচ্ছা, আচ্ছা। গ্লুটেন ফ্রি বা ক্যাসেন ফ্রি ডায়েট কি সব অটিস্টিক বাচ্চাদের জন্য বাধ্যতামূলক? নাকি এটি কি আসলেও বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটি কমাতে সাহায্য করে? আসলে দেখা গেছে যে যেগুলা খাবারে গ্লুটেন আছে, যেমন গম, যব এগুলাতে কিছু যে খাবারগুলা আছে, এই খাবারগুলা দিলে এরা আনপ্রসেসড অবস্থায় ব্রেনে চলে যায়। ব্রেনে চলে গেলে একটা অপয়েডের মতো কাজ করে, নিউরোট্রান্সমিটার মতো। এইগুলা খাইলে দেখা গেল বাচ্চার চাঞ্চল্যতা মানে অটিজমটা মানে সিম্পটম গুলার বাইরে যায়। এইজন্য যদি আমরা এগুলো ফ্রি ডায়েট দিতে পারি, মানে যেমন খাবার আছে রুটি-টুটি প্রসেস ফুড যেগুলো দিতে পারি, তাহলে বাচ্চার মানে সিম্পটম গুলো উন্নতি হবে। অন্যভাবে আমরা যদি কেসেন ফ্রি ডায়েট যেমন আছে দুগ্ধ জাতীয় খাবার মানে হুম, আইসক্রিম, তারপরে চিজ, বাটার এগুলো দিলেও কেসিন গুলা মানে হয় না। ওদের ব্যাকটেরিয়াও মানে একটু অ্যাবনরমাল মানে থাকে। গাটে যে ব্যাকটেরিয়া থাকে, হার্মলেস ব্যাকটেরিয়া, নরমাল মানুষের চেয়ে এদের একটু ডিফারেন্স থাকে। এগুলো প্রসেস হয় না। এদেরও ওইভাবে ব্রেনে যায় অপোয়েড সিস্টেম অপোয়েড সিক্রেশন করে এবং ট্রান্সমিটার হয়। ফলে অটিজমের সিম্পটম গুলো বাইরে যায়। এইজন্য আমরা কেসিন ফ্রি ডায়েট দিতে পারলে সিম্পটম কমবে। গ্লুটেন ফ্রি ডায়েট দিলে সিম্পটম কমে যেতে পারে। জি। অটিজম আক্রান্ত বাচ্চাদের ঘুমের সমস্যা বা পেটের সমস্যা কেন বেশি হয়? আর এর প্রতিকারটা কি? ঘুমের সমস্যা আসলে এদের একটু ফিডিং এর ঘাটে মানে কথায় আছে আতের সাথে ব্রেনের সম্পর্ক। আত মানে ইন্টেস্টাইন। ইন্টেস্টাইনের যে ব্যাকটেরিয়া থাকে এদের ডিফারেন্ট থাকে। আমি আগে বলছি। এই ব্যাকটেরিয়া গুলা কিছু জিনিসকে মানে করতে পারে না, ডাইজেস্ট করতে পারে না অন্যদের তুলনায়। না ডাইজেস্ট করার জন্য এদের মেলাটোনিন নামে একটা মানে সিক্রেশন কমে মানে বাইরে যায়। এটার জন্য এদের মেলাটোনিন কমে যায়। এইজন্য এদের ঘুমটা কমে যায়। ঘুম কমে যাওয়া বা ঘুম শুরু হওয়া থাকে। এগুলা যদি আমরা মেলাটোনিন মানে দেওয়া যায় মানে ফার্মাকোলজিক্যাল ড্রাগ দেওয়া যায় তখন এটা ইমপ্রুভ করে। অথবা গ্লুটেন ফ্রি ডায়েট বা কেসিন ফ্রি ডায়েট দিলেও মেলাটোনিনটা ইনক্রিজ করে। আচ্ছা। আর স্কুলে ভর্তি করার ক্ষেত্রে বাবা-মার খুব দ্বিধায় থাকেন। একটি অটিস্টিক বাচ্চার জন্য নরমাল স্কুল ভালো হবে নাকি স্পেশাল স্কুল ভালো হবে? আসলে এটা স্পেশাল কেস। ডেফিনিটলি স্পেশাল স্কুল দরকার। কারণ স্পেশাল স্কুল দরকার। এটার ম্যানেজমেন্টের জন্য মাল্টি সেক্টরিয়াল অ্যাপ্রোচ দরকার। স্পেশাল স্কুলে বিভিন্ন রকম টিচার থাকে। মানে স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি বা অন্যান্য যে গাইডলাইন থাকে, এটা দেওয়ার মতো সুযোগ থাকে। এইজন্য এদের একদম ডেফিনিটলি স্পেশাল স্কুল দরকার।
আচ্ছা। পাবলিক প্লেসে বা আত্মীয়দের বাসায় বাচ্চা মেল্টডাউন করে। আ তখন বাবা-মারা তাৎক্ষণিক ভূমিকা কি হওয়া উচিত? বাচ্চা কান্নাকাটি জেদ করলে, হ্যাঁ? যে একটা জেদ জি, তো আছেই। এর মেল্টিং হ্যাঁ, ডাউন মানে জেদ। মানে এই বাচ্চাগুলোর জেদ আরো বেশি থাকে। এই জেদ ০.৫ ঘন্টা ১ ঘন্টা পর্যন্ত থাকতে পারে। তা আমরা জেদের ক্ষেত্রে একটা বাচ্চাকে আমরা আগে যদি পাবলিক প্লেস এ থাকে একটা সেফ জায়গায় নিয়ে যাবো। কারণ কোনো অ্যাক্সিডেন্ট করতে পারে। বাচ্চা নিজেরা শান্ত থাকতে হবে। অনেকে আছে খেপে যা। বাচ্চা কাঁদতেছে, বাচ্চারে ধরে ২ টা থাপ্পড় দিল। সেটা করা যাবে না। বাচ্চাকে অন্য কিছু দিয়ে ডাইভার্ট করতে হবে। তার প্রাইমারি মানে কি কারণে হইছে, ট্রিগারিং ফ্যাক্টর কি কারণে হইছে সেটা করতে হবে। অনেক বাচ্চা আছে একটা রাস্তা দিয়ে স্কুলে যাচ্ছে। ওইখানে গেলে দেখলো একটা কিছু দেখছে, কুকুর দেখছে বা এই দেখছে হয়ে গেছে। ওই রাস্তাটা এভয়েড করে চলতে হবে। প্রিভেন্টিভ কিছু মেজার নিতে হবে। জি। মানে সবসময় অল্টারনেটিভ কোনো ওয়ে আ চিন্তা করতে হবে। হ্যাঁ, মারধর না করে। মারধর না করে মানে তাকে হুম, মানে যেখানে সেফটি জায়গায় নিতে হবে, তারে অন্যদিকে হুম, ডাইভার্ট করতে হবে। আর যেটা ট্রিগারিং ফ্যাক্টর যে কারণে হইছে, সেই কারণগুলো যাতে হুম, আর এক্সপোজ না হয়। না হয়। আচ্ছা। অনেক বাবা-মা সামাজিকভাবে ডিপ্রেশনে ভোগেন। তাদের মেন্টাল হেলথ ভালো রাখতে আপনার পরামর্শ কি হবে? মানে মা হলো বাচ্চার জন্য খুবই জরুরি। মানে একটা সুস্থ মা থাকলে বাচ্চা সুস্থ থাকবে। তাদের ডিপ্রেশন গুলা কাটানোর জন্য বিহেভিয়ার থেরাপি দিতে হবে। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি দিতে হবে, সাপোর্ট দিতে হবে। তার ডিপ্রেশন এনজাইটি গুলো দূর করতে হবে। তার সাথে মিশতে হবে এবং পুরা তার ওই যেগুলোর কারণে এনজাইটি হইছে সেগুলা দূর করতে হবে। জি, আর অটিজম বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে সব দায়িত্ব তার মায়ের কাঁধে চলে আসে। মানে রেগুলার কন্ট্রোল করা, খাওয়ানো, ঘুম পাড়ানো বা অন্যান্য এক্টিভিটিস অ্যাক্টিভ রাখার ক্ষেত্রে। তো এর জন্য দেখা যায় মাদেরই সবথেকে বেশি প্রেশার নিতে হয়। আর ডিপ্রেশনও মারাই বেশি হয় বাবাদের থেকে। এটা সঠিক বলছেন। আমাদের দেশে ইয়েতে সবসময় মানে মা মারাই বাচ্চার বেশি করে। আমরা এইজন্য তাদের মানে অন্যান্য আত্মীয়-স্বজনরা তাকে হেল্প করতে হবে। বিশেষ করে বাবার অংশগ্রহণ করতে হবে। ফ্যামিলি অন্য মেম্বারদেরও তার সাথে আসতে হবে। তার কাজের সহযোগিতা করতে হবে। মনে হয় যে তার একার বার্ডেন যাতে না করা যায়, সে যদি সাপোর্ট পায় তাহলে তার ডিপ্রেশনটা কেটে যাবে। যে আমরা সবাই আছি তোমার সাথে। জি। আচ্ছা, ভার্চুয়াল অটিজম বা অতিরিক্ত স্ক্রিন টাইমের কারণে যে অটিজমের সংখ্যা বাড়ছে, আ আসলে কি এই কারণে স্ক্রিন টাইমের জন্য অটিজমের সংখ্যা বাড়ছে? নাকি হ্যাঁ, অন্য কোনো কারণ বা সমস্যা আছে? ভালো বলছেন। আসলে ভার্চুয়াল অটিজম আর না এই অটিজমের মধ্যে পার্থক্য আছে। ভার্চুয়াল অটিজমে জি, কোনো স্ট্রাকচারাল কোনো হয় না। কিন্তু এমনি যে অটিজম আছে এটা ব্রেনে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকে। ব্রেনের সেলেরও কিছুটা থাকে যে এখন রিসার্চ চলছে। কিন্তু ভার্চুয়াল যেটা এটা বাড়তেছে কিন্তু এটা যদি আমরা ওই পয়েন্ট থেকে উইথড্র করা যায় তাহলে এটা পুরোপুরি ভালো হয়ে যায়। মানে কোনো রেসিডিউ থাকে না। এটা কিউরেবল। আর যেটা এমনি নরমাল অটিজম ইট ইস নট কিউরেবল বাট ম্যানেজেবল। জি, জি। এইটুকু আম প্রাপ্তবয়স্ক অটিস্টিক ব্যক্তিদের স্বনির্ভর করার ক্ষেত্রে এখন থেকে বাবা-মাদের কোন দিকে নজর দেওয়া উচিত? আসলে আমরা আগেই বলছি বাবা-মাদের আপনার একটা উদ্দেশ্য থাকতে হবে। কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ করতে হবে। তার কোয়ালিটি টাইম দিতে হবে। তার বিহেভিয়ারাল থেরাপি দিতে হবে। তাকে সিম্প্যাথি, এমপ্যাথি ভালোবাসার সাথে যত্ন করে উঠাইতে হবে। যাতে সে পরবর্তীতে ভালো হয়। যাতে তার সোশ্যাল ইন্টারেকশন টা বাড়ে। বিভিন্ন কালচার, বিভিন্ন এরকম খেলাধুলা এগুলোর মাধ্যমে যাতে মানে মানুষের সাথে যোগাযোগ বাড়ে। জি। থ্যাংক ইউ স্যার। এখন হচ্ছে আমাদের আ এখন আ মানে এখন হচ্ছে আমরা র‍্যাপিড ফায়ার রাউন্ড এর কিছু কোয়েশ্চেন আপনাকে করব। আপনি প্লিজ এখানে অ্যান্সার দিবেন। তো অটিজম কি ছোঁয়াচে? ডেফিনিটলি এটা কোন ছোঁয়াচে রোগ না। এটা মানে আমরা তো আগেই বলছি এটা একটা জি,
নিউরো ডেভেলপমেন্ট ডিসঅর্ডার। এটা কারো কাছে একজনের কাছ থেকে আরেকজনের ছড়ায় না। এর সাথে জি। সবাই মিশবে। যত মিশবে তত এর উপকার হবে। এই ধারণাটা আমাদের মানে উঠাই দিতে হবে যে না, কিছু আছে না। হুম। এটি কি বাবা-মার ভুলের কারণে হয়? এটা কারো ভুলের জন্য হয় না। এর জন্য বাবাও দায়ী না, মাও দায়ী না। এটা আমাদের ভালো করে সমাজে বুঝাইতে হবে। এটা এখনো কজ গুলোতেও জানা যায় নাই ইটিওলজি। তো এইটা এনভায়রনমেন্ট অনেকটা জেনেটিক ক্রোমোজোমাল এগুলোর উপর আছে। কিন্তু কেউ এখন পর্যন্ত বাবা-মা কেউ দায়ী না। এটা আসলে মাল্টিফ্যাক্টোরিয়াল। তো অটিস্টিক বাচ্চারা কি অনেক মেধাবী হতে পারে? ডেফিনিটলি অটিস্টিক বাচ্চারা মানে নরমাল বাচ্চার মধ্যে আইকিউ থাকে। আবার অনেক সময় মানে আইকিউ বেশিও থাকে। এদের মানে আইকিউর কোনো প্রবলেম নাই। আসলে এদের যেটা প্রবলেম হয় মানে সোশ্যাল যোগাযোগ, এটা কমিউনিকেশন তারা নিজের মধ্যে সীমিত থাকে। আইকিউ তাদের ভালো আছে অনেক ক্ষেত্রেই। জি। অটিস্টিক শিশুদের মস্তিষ্কের বিকাশ ৬ থেকে ৭ বছরের পর আর হয় না। এটা এটা কি ঠিক না। সত্যি? না, এটা ঠিক না। মস্তিষ্কের বিকাশ মানে হইতে থাকে। আসলে সব বাচ্চারই মস্তিষ্কের বিকাশ 80% হয় ২ থেকে ৩ বছরের মধ্যে। তারপরে সবারই আস্তে, আস্তে আগাইতে থাকে। এদের ক্ষেত্রেও একই। কোন পার্থক্য নাই। জি, জি। শুধু পার্থক্য হলো এদের ঠিক মানে সামাজিক যোগাযোগ মানে বিহেভিয়ার এগুলোর আচরণগত পার্থক্য। আচ্ছা। টিকে দেওয়ার কারণে বাচ্চাদের কি অটিজম হয়? এটা সম্পূর্ণ ভুল ধারণা। টিকার সাথে কোন সম্পর্ক নাই। অটিস্টিক বাচ্চাকে আরো টিকা সময় মতো দিতে হবে। আচ্ছা। অটিস্টিক বাচ্চারা কি সারা জীবন অন্যের উপর নির্ভর হয়ে থাকবে? না আমরা যদি মানে যদি আর্লি ম্যানেজমেন্ট করতে পারি, আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে তারা কারো বার্ডেন হবে না, পরিবারের বার্ডেন হবে না, সামাজিক বার্ডেন হবে না। তারা এমনকি ভালো চাকরি-বাকরি করে মানে তাদের লাইফটা তারা কোয়ালিটি অফ লাইফ মেইনটেইন করতে পারবে। আচ্ছা। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনি আপনার মূল্যবান সময় আমাদেরকে দিলেন। আর অনেক মূল্যবান তথ্য আমাদের সাথে শেয়ার করলেন। আপনাকেও ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। আসলে এটা সামাজিক দায়িত্ব। আমি এই সুযোগ পাই নিজেকে মানে ভাগ্যবান মনে করছি। আপ আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আমরা যেন এই অটিজমকে বাংলাদেশে ভালোভাবে ম্যানেজ করতে পারি, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম। আপনাকে ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আবারও। আচ্ছা। আজকের এই আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম অটিজম কোনো বাধা নয়, বরং এটি ভিন্ন দৃষ্টিভঙ্গি। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং আমাদের একটু সহমর্মতা হতে পারে একটি শিশুর জীবন বদলে দিতে পারে। ডাক্তার সাহেব আমাদের অনেক মূল্যবান এবং চমৎকার তথ্য শেয়ার করলেন। আ আশা করি অনেক বাবা-মা সাহস যোগাবেন এইসব তথ্য শুনে। প্রিয় দর্শক, আজকের আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই পডকাস্টটি শেয়ার করে দেবেন এবং মনে রাখবেন আ আপনার একটি শেয়ার হতে পারে কোনো একটি শিশুর সঠিক চিকিৎসার সহায়তা হতে পারে। অটিজম সচেতনতায় লুমিনি সবসময় আপনাদের পাশে থাকবে। আ আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে বা বিশেষ কোনো বিষয়ে জানতে চান, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বা মেসেজ করে জানাতে পারেন। দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শিশুদের ভালোবাসুন। আল্লাহ হাফেজ।